আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার কথা শোনা যাচ্ছে। আজকে আমাদের 19তম নিবন্ধন প্রস্তুতির যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ ছিল, ফাউন্ডেশন ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস এবং আজকের ক্লাসটাও সবার জন্য উন্মুক্ত থাকবে। তোমরা যে যেখান থেকে দেখতেছো ক্লাসটি একটু শেয়ার করে দিতে পারো। কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করবো এখনই। আমরা একটু অপেক্ষা করতেছি, অনেকেই যুক্ত হয়েছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম আমরা সেভাবেই ধীরে ধীরে আগাবো। আচ্ছা, যাতে আমাদের যেহেতু দুইটা পার্ট থাকবে এমসিকিউর জন্য, জেনারেল থাকবে এবং কেমিস্ট্রি থাকবে, পাশাপাশি তোমরা জেনারেলের প্রস্তুতিগুলো নিতে থাকো। যেগুলো আমি তোমাদের গ্রুপ অলরেডি বলেছি, যারা আমাদের ব্যাচে অলরেডি যুক্ত হয়েছো তাদের যে আলাদা গ্রুপ ছিল, যে আমরা বিভিন্ন যে বিগত সালের কোশ্চেন আসে, বিসিএস প্রশ্ন ব্যাংক, তারপর নিবন্ধনের যে বিগত সালের কোশ্চেন, এগুলো ব্যাখ্যা সহ প্লাস সাবজেক্টিভ যে বইগুলো বাংলা ইংরেজি এগুলো যে কোনো একটা শেষ করে তারপর বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে হবে। এটা হলো জেনারেল অংশের জন্য। আচ্ছা, তোমরা এগুলো পাশাপাশি পড়তে থাকো। আর পাশাপাশি রসায়নের জন্য লেকচারারে যেহেতু রসায়নের সব কিছু মানে অর্ধেক থাকবে হলো জেনারেল এবং অর্ধেক থাকবে, বাকি 100 থাকবে রসায়ন, এভাবেই শোনা যাচ্ছে। আর স্কুল পর্যায়ে ফিজিক্স থাকার সম্ভাবনা আছে, ফিজিক্স থাকবে এবং সাথে কেমিস্ট্রিও থাকবে। কেমিস্ট্রির অংশটা তোমরা এই ক্লাস আমরা যদি সম্পূর্ণ নিতে পারি তাহলে এখান থেকে শেষ হয়ে যাবে, যদি আমরা ব্যাচটা কন্টিনিউ করি আর কি। আর যদি আরেকটা আছে প্রদর্শক, প্রদর্শকটা তোমাদের এই কোর্স থেকে হয়ে যাবে, এখান থেকে আমরা যা যা পড়তেছি এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত রিটেনের সিলেবাসটাই ফলো করতেছি, যেহেতু আমাদের কাছে নতুন কোনো সিলেবাস নেই। এটা ধরেই আমরা ধীরে ধীরে শেষ করব। যারা আমরা প্রথম ক্লাসে ভৌত রসায়ন পড়েছিলাম, আজকে আমরা মূলত ইনঅর্গানিক কেমিস্ট্রি সেকশন বি, আমরা এভাবে ধাপে ধাপে তারপর আমরা জৈব প্রত্যেকটা একটা একটা করে শেষ করে তারপর আবার আমরা এভাবে করে রুটিন অনুযায়ী ক্লাসটা নিব। অলরেডি আমাদের ব্যাচে অলরেডি স্টুডেন্টরা যুক্ত হয়েছে কয়েকজন। যারা যুক্ত হতে চাও এই মাসের ভিতরে তোমরা কনফার্ম করে ফেলবে, 1490 টাকা ফি দিয়ে তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, এখানে বিভিন্ন নিউক্লিয়ার মডেল, যে আমরা অ্যাটম এগুলো সবাই আমরা পড়েছি একদম এসএসসি থেকে, আমরা এগুলো সম্পর্কে ধারণা আছে। তারপর আমি যে যে জায়গা থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো আমি একবার টাচ করব। আর নিউক্লিয়াস স্ট্রাকচার, নিউক্লিয়াসের গঠন, তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তারপর কোয়ান্টাম নাম্বার আছে, যে তোমার প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী স্পিন। তো এই যে কোয়ান্টাম নাম্বারগুলো আছে, চৌম্বক কোয়ান্টাম নাম্বার, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, কোনটা দ্বারা কি প্রকাশ করতেছে। তারপর অ্যাটমিক অরবিটাল, ঠিক আছে, অরবিটাল, অরবিট, অরবিটাল এদের ভিতরে পার্থক্য কি। তারপর যে তোমার পরমাণুর আহ, গঠন, তারপর ইলেকট্রন স্পিন, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আব্বর নীতি, এগুলো আমরা সবাই জানি। এগুলো সম্পর্কে কোথা থেকে এমসিকিউ কিভাবে আসতে পারে সেগুলো আমি দেখাবো। ইলেকট্রনিক কনফিগারেশন, সাম এক্সপ্রেশনাল ইলেকট্রন, তারপর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম, যেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা তোমার আসবেই, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। ঠিক আছে, তাহলে এই টপিক্সটা তুলনামূলকভাবে সহজ এবং ইনঅর্গানিক পার্ট থেকে মার্ক ওঠানোটা তুলনামূলকভাবে ভৌত এবং জৈবর থেকে তুলনামূলকভাবে সহজ। তাহলে এইটা তোমরা ভালোভাবে তোমরা এটা বিস্তারিত পড়বা, আমি বই থেকে দাগাই দেবো যেখান থেকে পড়তে হবে, এবং যে যে জিনিস তোমাদেরকে সাপ্লাই করা দরকার এগুলো পড়ার জন্য আমি প্রোভাইড করার ট্রাই করব। ঠিক আছে, যারা যেখান থেকে ক্লাসটা দেখতেছো তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আজকে আমাদের দ্বিতীয় ফ্রি ক্লাস,
এরপরে আমরা জৈব রসায়নের ক্লাস নিব, ওটাও সম্ভবত ফ্রি থাকবে। আর এখানে আমাদের কোর্স বা ব্যাচ সম্পর্কে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব, আমি একটু আগে আমরা ক্লাসটা শুরু করে নিই। তাহলে এই টপিক্সটা মূলত আমাদের যে এইচএসসির যে বই ছিল, এইচএসসির যে আমাদের হাজারিনাক স্যারের বই, তারপর এই বই থেকেই মূলত সবগুলো টপিক্স এখানেই আছে। তাহলে এইটা আমরা এইচএসসি রিলেটেড বইগুলো থেকেই আমরা এগুলো পড়বো। আর যেগুলো এইচএসসিতে নেই অনার্সে, সেগুলো আমরা অনার্সের বই থেকে পড়বো, সামনে আমাদের অনার্সের অনেক টপিক্স আছে। যাই হোক, তাহলে এই বইতে আমরা কিছু জিনিস এখানে মার্ক করে দিয়েছিলাম। এই যে মার্ক করা অংশটুকু তোমাদের জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখি আমরা, তাহলে এখানে বইতে প্রথমে আমাদের পরমাণু মডেল সম্পর্কে যে প্রাথমিক ধারণা আছে, যে 1897 সালে জে থমসন, তিনি ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণুর গঠন সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা নতুন মাত্রা যোগ হয়। তাহলে এখানে একটা জিনিস আছে যে ক্যাথোড রশ্মি। আচ্ছা, তাহলে এই ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করার সময়, এটা মূলত ক্যাথোড রশ্মিটা জে থমসন আবিষ্কার করেনি, এটা অন্য একজন আবিষ্কার করেছে। তাহলে তিনি ওইটার উপরে পরীক্ষা চালাইছে। পরীক্ষা চালানোর পরে আমাদের এখানে নিউক্লিয়াস সম্বন্ধে জানার, তাহলে ওখানে ইলেকট্রনটা আবিষ্কার হয়েছে বা ইলেকট্রন সম্পর্কে ধারণা পেয়েছিল বিজ্ঞানীরা। তারপর ওইটা আবিষ্কার হওয়ার পরে নিউক্লিয়াস সম্পর্কে জানার বা পরমাণু স্ট্রাকচারটা কিভাবে আছে এইটা সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে এরই ধারাবাহিকতায় তিনটা আমাদের জনপ্রিয় যে মডেল আছে, একটা হলো রাদারফোর্ড, বোর এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তাহলে আমাদের সিলেবাসের টপিক্সের সাথে আমাদের কি আছে এখানে দেখো, এই যে নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। অ্যাটম মানে পরমাণুর বিভিন্ন মডেল সম্পর্কে ধারণা। এখন কোনটা এখানে ইন্ডিভিজুয়ালি বলা নেই, যে কোনোটা থেকে তোমার একটা বেসিক কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এমসিকিউ যেহেতু আসবে। তাহলে 1911 সালে হয়েছিল রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কার, তারপর বোর হয়েছিল 1913 সালে। তারপর কোয়ান্টাম বলবিদ্যার এটার আরও মডেল ছিল, এটা 24 থেকে 27 খ্রিস্টাব্দে এগুলো উপস্থাপিত হয়েছিল। আচ্ছা, তারপর প্রথম যে পরীক্ষাটা দেখো, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এইটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসবে যে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি আবিষ্কার হয়েছিল। এটা থেকে আবিষ্কার হয়েছিল মূলত নিউক্লিয়াস। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা একটু আগে তথ্যগুলো একটু দেখে নিই। একটু দেখি, দাঁড়াও, ওয়েট করো সবাই। আচ্ছা, পিডিএফটা আমাদের একটু ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করো সবাই, আমরা দেখতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখি তিনি কি করছিল। আমাদের জাস্ট হাইলাইট করা পয়েন্টগুলো বেশি ফোকাস করতে হবে, এগুলো এমসিকিউতে বিগত সালে আসছে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা আসছে। তাহলে এই হাইলাইট অংশটা ভালোভাবে পড়লে আশা করি এর ভিতর থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে দেখো, ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং মডেল। ঠিক আছে, প্লাম পুডিং মডেলটা মূলত এরকম ছিল কিছুটা, আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। যে পুডিং এর ভিতরে যেরকম কিসমিসগুলো ছড়াই থাকে আমরা জানি, তাহলে প্লাম পুডিং মডেলে এরকম মাঝখানে ইলেকট্রন মাঝখানে তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস কল্পনা করে এর চারপাশে ইলেকট্রনগুলা এরকম ছড়াই ছিল, মাইনাস চার্জ বিশিষ্ট ধরো ইলেকট্রনগুলা এরকম করে ছড়াই ছিল। তাহলে কিছুটা দেখতে পুডিং এর ভিতরে যদি কিসমিস দেওয়া হয় যেরকম দেখা যায় সেরকম দেখা যায়। তাহলে ইলেকট্রনগুলো এরকম চারদিকে তার ধারণা অনুযায়ী এরকম ধনাত্মক চার্জের চারদিকে ছড়িয়েছিল। যেহেতু পজিটিভ আর নেগেটিভ যেহেতু একে অপর আকর্ষণধর্মী চার্জ আমরা জানি, সেহেতু এরা পজিটিভের চারদিকে, নেগেটিভগুলো চারদিকে ছড়ানো ছিল। এইটাই মূলত ছিল প্লাম পুডিং এর মূল ধারণা। তাহলে ওখান থেকে মূলত ইলেকট্রন আবিষ্কারটা, মানে ইলেকট্রনের যে ধারণাটা সেটা আসলে মানে চূড়ান্ত হয়েছিল। কিন্তু তারপরে তারপরে তোমার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। তারপর 1911 সালে, হ্যাঁ, আমরা এখানে একটু বিস্তারিত দেখবো, একটা ছক আছে এখানে, এরকম বিভিন্ন ছক আমাদের ক্লাসে যুক্ত হবে। এইচএসসি রিলেটেড যেগুলো আছে, তারপর অনার্স রিলেটেড ছকগুলা অ্যাড হবে ধীরে ধীরে। আচ্ছা, তাহলে দেখো, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশ্যই তাকে আলফা কণা বলে। তাহলে আগে আমাদের আলফা কণা চিনতে হবে। ঠিক আছে, তাহলে আলফা কণা কখন হবে, যখন হিলিয়াম থেকে আমরা যখন দুইটা ইলেকট্রন বের করে নিব, তখন যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয় এটাই মূলত আমাদের আলফা কণা বলে। তাহলে তিনি এরকম পরীক্ষাটা করেছিল। তারপরে রাদারফোর্ড 1911 সালে তিনি আলফা কণা নিয়ে একটা পরীক্ষা চালিয়েছিল। ঠিক আছে, আলফা কণা নিয়ে পরীক্ষা চালানোর পর তিনি নিউক্লিয়াস সম্পর্কে তিনি ধারণা দিতে পারছে। আচ্ছা, আমরা এখন একটু ছকে চলে যাই, কারণ এমসিকিউ জিনিসগুলো আমাদের
ছক আকারে দেখলে জিনিসগুলো ভালো মানে আয়ত্ত থাকবে। আচ্ছা, তাহলে এখানে একটা ছক দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, তাহলে দেখো আহ, এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো আছে, সবগুলো লাগবে না আমাদের। তাহলে এই যে বিজ্ঞানী ক্রুক্স, তিনি ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন। আর স্ট্রোনি, আচ্ছা ইলেকট্রনের যে নামকরণটা, ইলেকট্রন সম্পর্কে ধারণা দিয়েছিল মূলত অনেক বিজ্ঞানীরাই দিয়েছিল, কিন্তু এর নামকরণটা মূলত করেছে স্ট্রোনি। তড়িতের মধ্যে ইলেকট্রনের উপস্থিতির ধারণা প্রদান করেন এবং তিনি মূলত ইলেকট্রন নামকরণটা করেন আর কি। তারপর থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে নামকরণটা হয়েছে স্ট্রোনি। আর এখানে থমসন কি করছে, ইলেকট্রন আবিষ্কার করছে। ক্রুক্স ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছে। এই ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা চালিয়ে বিজ্ঞানী থমসন কি করছে, ইলেকট্রন আবিষ্কার করছে বা ইলেকট্রন সম্পর্কে তিনি পূর্ণাঙ্গ ধারণা দিছে। ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম ধারণা প্রবর্তন করছে। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ধারণা প্রদান, এগুলো পরীক্ষা আসে কিন্তু জিনিসের কোন বিজ্ঞানী ফটো ইলেকট্রোড ফলাফলের সম্পর্কে ধারণা, আইনস্টাইন। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম ধারণা সম্পর্কে প্রবর্তন করেন। তারপর রাদারফোর্ড স্বর্ণপাতের, যেটা আমরা এখন দেখব, তিনি স্বর্ণপাতের উপর আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন এবং নিউক্লিয়াস আবিষ্কার করেন। খুব ইম্পর্টেন্ট, তিনি কি করেন, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর দিয়ে। ঠিক আছে, তিনি স্বর্ণপাত নিয়েছিল, স্বর্ণপাতের চারদিকে একটা তিনি এরকম একটা আবরণ দেয়াল রাখিছিল জিঙ্ক সালফেটের। তারপর এখান থেকে তিনি আলফা কণা, এরকম চিট ছিল, চিট মানে সূক্ষ্ম এরকম ছিদ্রযুক্ত একটা জিনিস, তারপর এটা থেকে আলফা কণাটা নিঃসরণ করছে একটা, ধরো একটা লেজার লাইটের মতো এখান থেকে। তাহলে এইটা নিক্ষেপ করার পর এই স্বর্ণপাতে গিয়ে আঘাত করছে। আঘাত করার পর দেখা যায় কিছু কণা এরকম ভেদ করে চলে গেছে, আর কিছু কণা আবার বিপরীত দিকে এলোমেলোভাবে এরকম বিক্ষিপ্তভাবে চলে আসছে। এটাই মূলত তার মূল কনসেপ্ট। তারপর হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী আবিষ্কার করেন রিডবার্গ। আর মিলিকান E/m, ঠিক আছে, ভর বাই চার্জ, ঠিক আছে, এইটা পরিমাপ করার যে এই কনসেপ্টটা সেটা দিয়েছিল মিলিকান। এগুলো ইম্পর্টেন্ট না, মূলত এখানে নিউজ বোর পরমাণু মডেল, পাউলির বর্জন নীতি, এগুলো তো আমরা জানি। তারপর ডিভোগলি ইলেকট্রনের কণার দ্বৈত ধর্ম, ইলেকট্রনের যে একটা কণার যে তোমার তরঙ্গ এবং ইলেকট্রনের তরঙ্গ এবং কণা ধর্ম দুইটাই আছে, এটা প্রমাণ করে মূলত ডিভোগলি ইকুয়েশন। আমরা অনার্স এগুলো সলভ করে এসেছো তোমরা অবশ্যই। তারপর সোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করেন, সম্ভাব্যতা সাধন করেন। আচ্ছা, তিনি অনেক এই যে ইলেকট্রনের যে অবস্থানগুলা, অরবিটালের ভিতর ইলেকট্রনগুলো কোথায় থাকে, তার সম্ভাব্য অবস্থান কোথায়, এই সম্পর্কে বিস্তারিত ধারণা তোমার এখানে শ্রোডিঞ্জার দিয়েছিল। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি প্রদান করেন, এগুলো আমরা সবাই জানি। তাহলে এই ছকটা এক নজরে আমাদেরকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আচ্ছা, তোমরা ক্যাথোড রশ্মিটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে যদি তোমাদের ধারণা দিই, এগুলো একটু বেসিক কনসেপ্ট, অনেক কিছু আছে আসলে জানার মতো। তাহলে আমরা যদি আমরা অ্যানোড ক্যাথোড সম্পর্কে আমরা সবাই জানি, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত, এইটাকে অ্যানোড এইটা ক্যাথোড ধরলাম আমরা। তারপর এটাকে যদি আমরা একটা ব্যাটারির সাথে সংযোগ দিয়ে একটা সার্কিট তৈরি করি এবং মাঝখানে ধরো এখানে একটা টিউব আছে যেখানে ধরো গ্যাস আছে। এখন এখানে যদি ব্যাটারি সংযোগ দেই, ব্যাটারি সংযোগ দিলে ধরো অ্যানোড থেকে এখানে একটা লেজার রশ্মির মতো একটা রশ্মি এখানে পাওয়া যায়। এই রশ্মিটা এই মাইনাস থেকে প্লাস প্রান্তে ধরি আমরা আসছে। ঠিক আছে, তাহলে এই যে একটা রশ্মি পাওয়া গেছে ক্যাথোডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করার ফলে, তো এই রশ্মিটাকেই মূলত ক্যাথোড রশ্মি বলা হয়। আচ্ছা, এখন এই ক্যাথোড রশ্মিটা পরীক্ষা করার পরে, আচ্ছা আমি স্পেস নিয়ে দেখাই। আচ্ছা, ধরো মাইনাস প্লাস, এখানে একটা রশ্মি আমরা পেয়েছিলাম, এখানে ধরো প্লাস প্রান্ত, দুইটাকে আমরা সংযোগ দিলাম ধরো একটা ব্যাটারির সাহায্যে। আচ্ছা, তাহলে এই যে একটা রশ্মি ধরো মাইনাস থেকে প্রান্ত, এটা ধরো ক্যাথোড রশ্মি। এখন এই ক্যাথোড রশ্মিটা একদম সরলরেখায় গমন করছে এরকম একটা সার্কিটে, কিন্তু আহ, যে এখানে যে থমসন তিনি কি করছে, এর দুই পাশে দুইটা চার্জিত কণা রেখে দিছে। ধরো এই পাশে রাখছে মাইনাস, প্লাস ধরলাম, আর এই পাশে রাখছে মাইনাস, মানে তার ক্যাথোড রশ্মির উপরেই তিনি আবার পরীক্ষা চালাইছে। তখন আবার কি হয়েছে, এখানের যে ক্যাথোড রশ্মিটা এইটা আবার সোজা না গিয়ে একটু বেঁকে উপরের দিকে ওঠা শুরু করছে। আচ্ছা, তাহলে এই থেকে ধারণা আসছে যে মাইনাস প্রান্ত, এই যে ধনাত্মক মানে এখানে যে রশ্মিটা আছে এর ভিতরে অবশ্যই যে কণাগুলো আছে সেই কণাগুলো মূলত ঋণাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু এটা প্লাসের দিকে সরে গেছে, তাহলে প্লাস চার্জ ঋণাত্মক চার্জের প্রতি আকর্ষী আমরা জানি। তাহলে এই দিকে যেহেতু বেঁকে গেছে, এই থেকে তিনি ধারণা করছে এখানে যে রশ্মিটা আছে, যে কণাটা এখান থেকে যাচ্ছে, পার্টিকেলটা যাচ্ছে, সেটা মূলত ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর এটাই মূলত ইলেকট্রন। ঠিক আছে, এই থেকে ধারণা আসছে। আচ্ছা, তারপর ইলেকট্রন যে আবিষ্কার হয়ে গেল, এখন পরমাণুর ভিতরে আর কি কি কণিকা থাকে সেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আরও পরীক্ষা নিরীক্ষা করেছে। আচ্ছা, তারপর প্রথমেই আমাদের সামনে যে মডেলটা আসে এটা আমরা সবাই জানি,
এটা আমরা 9-10 ইন্টার এইচএসসি অনার্স সব ক্লাসই ছিল, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, তাহলে এখানে আমরা মূল কনসেপ্টটাই এখানে দেখবো, বইতেও আছে এখানে, বইয়ের কনসেপ্টটাও এখানে, এই কনসেপ্টগুলো এখানে জাস্ট ছক আকারে দেওয়া আছে। আচ্ছা, তারপর এখানে এই যে আলফা কণার ভর, ঠিক আছে, আলফা কণার সংখ্যা, এগুলো বই থেকে তোমরা যেগুলো হাইলাইট করে দিছি এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, তারপর পাতলা সোনার যে পাত নিয়ে পরীক্ষা করছিল সেটার পুরুত্ব কত, 0.00004, ঠিক আছে, এখানে কয়টা শূন্য দেখো, 4টা শূন্য। এগুলো কিন্তু এমসিকিউতে ভুল হওয়ার চান্স থাকে, যে সোনার পাতের পুরুত্ব কত ছিল, তাহলে এখানে দশমিকের পর 4টা শূন্য তারপর 4, ঠিক আছে, 4 শূন্য তারপর 4 সেন্টিমিটার। তারপর জিঙ্ক সালফাইড ZnS, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা নিয়েছিল সে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো তিনি কি করছে, এইটাকে টার্গেট করে, এই যে দেখো আলফা কণাকে টার্গেট করে সে এখানে নিক্ষেপ করছে। তাহলে মাঝখানে ধরো এখানে গোল্ড ফয়েল আছে, আর গোল্ডের ভিতরে কি আছে, গোল্ড তো একটা অ্যাটম, পরমাণু, তাহলে এই পরমাণুর ভিতরেও কি আছে, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, সবই তো আছে, তাই না? আচ্ছা, তাহলে আর চারপাশে একটা আবরণযুক্ত একটা পর্দা রেখে দিয়েছিল জিঙ্ক সালফাইডের। তাহলে জিঙ্ক সালফাইডের পর্দা রাখার সুবিধাটা হলো, এখানে যে কণাগুলো এখান থেকে বিচ্ছুরিত হবে বা এটা থেকে পাস হয়ে যাবে বা এটা থেকে বাধা পেয়ে যাবে, সেই কণাগুলো কোথায় কোথায় গিয়ে আঘাত করতেছে এইটা এখানে স্পট আকারে এখানে থেকে যাবে। এই স্পটটা দেখার জন্যই মূলত আমাদের এখানে জিঙ্ক সালফাইড নেওয়া হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট এই যে জিঙ্ক সালফাইড। আর জিঙ্ক সালফাইড হলো একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টিকারী, যেমন আমরা উদাহরণ দিতে পারি বিভিন্ন এক ধরনের কেমিক্যাল, ধরো আমরা অনেক ধরনের কেমিক্যাল দেখি যে রাত্রেবেলা এরকম জল জল করে দেখা যায়, ঠিক আছে, তাহলে এরকম অনুপ্রভা সৃষ্টি, এখানে যে যে জায়গায় সে আঘাত করবে সেখানে একটা একটা স্পট থেকে যাবে, ঠিক আছে, একটা এখানে বিকিরণ ঝলক সৃষ্টি হবে, ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে দেখো জিঙ্ক সালফাইড আবরণের উপর আপতিত আলফা কণা আলোক ছটা সৃষ্টি করে, এরকম স্পার্কের মতো আলোক ছটা সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এখানে মেইন ইম্পর্টেন্ট কি নিয়েছিল সে, জিঙ্ক সালফাইড নিয়েছিল পর্দা, আর মাঝখানে নিয়েছিল সোনার পাত, গোল্ড, ঠিক আছে, এই যে মাঝখানে এখানে। আর এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো মূলত এই যে গোল্ডের অ্যাটমের ভিতরে এগুলো তো অবশ্যই আছে। আচ্ছা, তাহলে দ্বি ধনাত্মক আলফা কণা যখন এখান থেকে সে বিচ্ছুরিত করেছে, এখান থেকে ধনাত্মক চার্জ যেহেতু আছে পরমাণুর মাঝখানে, সেখান থেকে বাধা পেয়ে কিছু সংখ্যক কণা অপর দিকে চলে গেছে, আর কিছু সংখ্যক কণা সে এখান থেকে, মানে অধিকাংশ কণা এখান থেকে ভেদ করে চলে গেছে, এই গোল্ডের যে পার্টটা ছিল এখানে সেটা ভেদ করে এখান থেকে বাইরে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখো মেইন ঘটনাটা হলো ইলেকট্রনের তুলনায় এই যে ইলেকট্রনের মানে ভর এইটার তুলনায় অনেক কম, এই যে আলফার তুলনায় অনেক কম, সেই যে এইটা এই জন্য ইলেকট্রনের সাথে আর কোনো বাধা লাগে নাই, সরাসরি এখান থেকে ভেদ করে চলে গেছে। তাহলে একটা অনেক বড় বলের সাথে একটা যদি খুব ছোট বল যদি ধাক্কা লাগে তখন কি হয়, এই ছোট বলটাকে সে আর গোনাই ধরবে না, একদম এটাকে ঠেলে সামনে চলে যাবে। তাহলে এই জন্য এখানে আলফা কণার ভর ইলেকট্রনের থেকে এই সব কিছু এখানে আছে, আমি জাস্ট তোমাকে সারমর্ম বলতেছি, এগুলো বই থেকে রিডিং দেখলেই তুমি আমার কথার সাথে এগুলা মিল পেয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে দেখো এইটার সাথে যখন এটা ধাক্কা লাগে তখন এইটাকে সে উপেক্ষা করে না, উপেক্ষা না করেই সরাসরি এখান থেকে ভেদ করে চলে যায়। কিন্তু নিউক্লিয়াসের আকারটা যেহেতু একটু বড়, নিউক্লিয়াস সেই জন্য কি হয়, নিউক্লিয়াসের এটার সাথে সংঘর্ষে পতিত হয়, আর সংঘর্ষে পতিত হওয়ার ফলেই প্লাস প্লাস চার্জ আমরা জানি কি হয়, বিকর্ষণ হয়, বিকর্ষণের ফলে কিছু কণা এখান থেকে অন্যান্য দিকে তোমার পথটা পরিবর্তন করে বেঁকে যায়, ঠিক আছে। এই হলো মূলত রাদারফোর্ডের মূল যে কনসেপ্ট ছিল সেইটা। আচ্ছা, এখন এখানে দেখো ছকে সুন্দরভাবে এই জিনিসগুলো আছে কত। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে সম্ভবত একটা শূন্য তারা মিস করেছে, এখানে একটা শূন্য হবে। আচ্ছা, এটা তারপর আর একটু চেক করতে হবে শিওর ভাবে এটা। আচ্ছা, তাহলে আহ, এখানে জিঙ্ক সালফাইডের পর্দা, তারপর তেজস্ক্রিয় মৌল রেডিয়াম থেকে নির্গত আলফা কণা আমরা নিয়েছিলাম, আলফা কণা যে কোনো মৌল থেকে নেওয়া যায়, তেজস্ক্রিয় মানে এখান থেকে অটোমেটিকলি বের হয়। তারপর লেড ব্লক এখানে নিয়েছিল পর্যবেক্ষণ, এখানে 90% আলফা কণায় তাদের গতিপথ পরিবর্তন করে গতিপথ পরিবর্তন করে বেঁকে সোনার পাতকে ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে দীপ্তিমান বা আলোকিত করে ফেলে, মানে এখানে জল জল করে, মানে ওটা জ্বলে ওঠে এরকম একটা অবস্থা।
আচ্ছা, তারপর এখানে আলফা কণার গতিপথ বেঁকে যায় অল্প সংখ্যক আলফা কণা। তাহলে আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম, যেটা আমি আগেই বলেছি। তারপর আলফা কণায় দুটি প্রোটন দুটি নিউট্রন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো দুইটা আছে প্রোটন আর দুইটা আছে নিউট্রন। নিউট্রন কিভাবে বের করে? তোমার এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, 4 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে 2। তাহলে 2 হলো এখানে মূলত নিউট্রন সংখ্যা, আর এর ভর সংখ্যা এখানে টোটাল আছে 4। তাহলে হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম কণাকে আলফা কণা বলা হয়। আলফা কণার ভর হলো 4, নিউট্রন সংখ্যা হলো 2 আর প্রোটন সংখ্যা হলো 2। আচ্ছা, তাহলে খুব অল্প সংখ্যক আলফা কণা 20,000-এর মধ্যে একটি তার মূল পথের সরাসরি বিপরীত দিকে ফিরে আসে। আচ্ছা, যারা যেখান থেকে ক্লাসটা দেখতেছো, ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমরা তোমাদের পরিচিত যারা আছে। আচ্ছা, এখান থেকে যে তথ্যগুলো আমি দেখাচ্ছি, আশা করি এমসিকিউ এর বাইরে থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব কম। আর এগুলো থেকে আশা করি তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের যেখান থেকে যে টপিক যে ছক দরকার হয় আমরা ক্লাসে ইনক্লুড করে তোমাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ সবগুলো। আচ্ছা, আমি একটু ক্লাসটা চেক করতেছি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে 4টা শূন্য হবে, ঠিক আছে? আমরা বইয়েরটাই ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা চেক করেছি আমি, ঠিক আছে, 4টা শূন্য হবে। আচ্ছা, ঠিক আছে, যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো তোমরা শেয়ার করে দিও। আচ্ছা, অনেকেই আমাদের ইনবক্সে আমাদের ব্যাচটা সম্পর্কে জানতে চেয়েছিলে। আচ্ছা, ক্লাসটা হ্যাঁ শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাচটা সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি, ব্যাচটা অলরেডি অনেকে কনফার্ম করে ফেলেছে। আহ, তাহলে আমরা যেভাবে নেওয়ার প্ল্যান আছে আমাদের, যে অনার্স এইচএসসি যে বিভিন্ন যে বইগুলো আছে সেই বইগুলোর সমন্বয় করে তোমাদের এমসিকিউর জন্য যতটুকু প্রয়োজন সেগুলো নিব। এবং গুরুত্বপূর্ণ যে ছক টপিক যেখান থেকে যেটা প্রয়োজন, যে বই থেকে প্রয়োজন, সেটা আমরা এখানে ইনক্লুড করে দিব তোমাদের। আর এখানে তারপর আমাদের এগুলা ক্লাসগুলো কিছুটা আগানোর পরে আমরা আবার এগুলো পিছনের ক্লাসগুলো থেকে আবার এক্সাম নেওয়া হবে ধাপে ধাপে। ধরো প্রত্যেকটা টপিক থেকে আজকে যে ক্লাসে যে টপিক ছিল সেগুলো থেকে এক্সাম হবে, 20 মার্ক, 30 মার্ক, 50 মার্ক, এভাবে করে এমসিকিউ আকারে এক্সাম নেওয়া হবে, যাতে তোমাদের আবার পুনরায় আবার ওইগুলো রিভিশন হয়ে যায়। আপাতত আমরা মূলত বেসিক কনসেপ্টটা এখানে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে 1990 টাকা নির্ধারণ করেছিলাম, কিন্তু এ মাসের ভিতরে আরও ডেটটা বাড়িয়েছে, মূলত 1490 টাকায় তোমরা ভর্তি হতে পারবে এ মাসের ভিতরে যারা কনফার্ম করবে। আর আমরা ব্যাচে খুব অল্প স্টুডেন্ট থাকবে, সর্বোচ্চ আমরা 20-30 জন, এর বেশি আর নিব না। হয়ে গেলে এর কম হলেও আমাদের ক্লাস চলতে থাকবে, কোনো সমস্যা নেই। আর এখানে তোমাদের গুগল মিটে যুক্ত হয়ে তোমরা যে কোনো কোশ্চেন তোমরা চাইলে যারা যুক্ত আছো তোমরা সরাসরি আমাকে জানাতে পারবে, কোথাও কনফিউশন হলে বা কোনো কিছু জানার থাকলে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পিডিএফ আমি তোমাদের যারা ব্যাচে ভর্তি হয়েছে তোমরা পেয়ে যাবে, ক্লাসের পরে আমি এটা প্রোভাইড করে দিব তোমাদের। আচ্ছা, তারপর এখানে সিদ্ধান্তসমূহ কি ছিল তার রাদারফোর্ডের, দেখো পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা ছিল। তাহলে এটা তারপরে এখান থেকে যে নিউক্লিয়াসের নামকরণ করেন, ঠিক আছে? এই যে নিউক্লিয়াস আবিষ্কার, এটাই ছিল এই মডেলের মূল সাফল্যের বিষয়। চার্জ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, তারপর এখানে আলফা কণার ইলেকট্রনের ভরের তুলনায় 7000 বা 7500 গুণ বেশি, মানে বেশি বড়, ভরের থেকে বেশি আর কি। তারপর আকার, পরমাণুর মোট আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অতি নগণ্য, মানে নিউক্লিয়াসের আকার অনেক কম পরমাণুর তোমার মোট আকারের তুলনায় কত গুণ কম? প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। এটা কি পরমাণুর এর পরমাণু এর নিউক্লিয়াস অপেক্ষা, মানে নিউক্লিয়াস থেকে পরমাণুর আকারটা 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। পরমাণুর ব্যাস হলো 10⁻⁻8 থেকে 10⁻10। নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻12 থেকে 10⁻13। এটা আসে অনেক সময়, এগুলো বইয়েও আছে, এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে।
আচ্ছা, তারপর এখান থেকে আমরা মেইন কি কি জিনিস পেলাম দেখো। তাহলে এখানে বইয়ে সফলতাগুলো অনেক ডিটেলস দেওয়া আছে, এখানে তোমরা বই থেকে পড়ে ধারণা নিতে পারো। এই যে পরমাণুর আকার টাকার চার্জ টার্জ সবই এখানে আছে। তারপর পরমাণু মডেল, এটাকে সৌর মডেলের সাথেও তুলনা করা হয়, সোলার সিস্টেম। এটা সম্পর্কে তিনি বলেছিল যে সূর্যের চারদিকে যেরকম গ্রহগুলা ঘুরে, তাহলে ইলেকট্রনও কি করে যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না। আচ্ছা, তাহলে দেখো সফলতা, তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করা যায়, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তারপর পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের উপস্থিত জানতে পারবা, তারপর এই আধান নিরপেক্ষ, তারপর ভর সঞ্চিত থাকে। তাহলে একটা পরমাণুর ভর তার নিউক্লিয়াসেই কি থাকে, সঞ্চিত থাকে। কেন্দ্রে কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস সঞ্চিত থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। সর্বপ্রথম ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেন। এগুলো একবার রিডিং করলেই হবে, এমসিকিউ আসলে এমনি ধারণা করতে পারবা। তারপর গ্রহের সাথে তুলনা করা সঠিক হয় না। আচ্ছা, তাহলে ইনি গ্রহ মানে মডেলটাকে যে তিনি গ্রহের সাথে তুলনা করেছিল, এটা আসলে তার করাটা উচিত হয়নি। এর কারণ হলো দেখো, সৌরজগতের গ্রহগুলো চার্জহীন আমরা জানি, অথচ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনের ধনাত্মক ইলেকট্রন হলো তোমার ঋণাত্মক, আর ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেটা হলো ধনাত্মক, আর পরস্পরকে স্থিতিক বল দ্বারা বিকর্ষণ করে। আচ্ছা, ইলেকট্রন সমান ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু এখানে নিউক্লিয়াসের সাথে তারা এক ধরনের আকর্ষণে আবদ্ধ থাকে। আর অপরদিকে গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। সুতরাং গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা করা ঠিক হয়নি। তাহলে ইলেকট্রন হলো চার্জযুক্ত, আর গ্রহ হলো চার্জবিহীন। ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু গ্রহগুলো একে অপরকে আকর্ষণ করে। তার গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করা সঠিক হয়নি। আচ্ছা, তারপর আমরা জানি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি একটা চার্জযুক্ত বস্তু বা কণা একটা বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তাহলে সে শক্তি বিকিরণ করে, শক্তি এখান থেকে ত্যাগ করে, বিকিরণ করে এখান থেকে বের করে দেয়। তাহলে বের করে দিলে তার শক্তি ধীরে ধীরে কমতে থাকবে, এবং কক্ষপথে আবর্তনশীল চার্জযুক্ত কণাও ইলেকট্রন সবই হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু বাস্তবে তো এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে তিনি যে বলেছিল যে বৃত্তাকার পথে ঘুরলে শক্তি বিকিরণ করবে বা এরকম হবে, তাহলে এটা আসলে বাস্তবে এটা সম্ভব না। তাহলে এরকম যদি সম্ভব হইতো, তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনটা পতিত হইতো। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা হবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা নিউক্লিয়াস পতন কখনোই সম্ভব। আচ্ছা, আরে তাহলে এখানে মেইন কথা হলো, একটা পরমাণু থেকে কখনোই কখনোই তোমার ক্রমাগতভাবে শক্তি একদম পুরোপুরি জিরো হয়ে যাবে এরকম সম্ভব না। এটা সাময়িকভাবে এক্সাইটেড অবস্থায় গেলে বা উপর থেকে নিচে আসলে কিছু শক্তি শোষণ বা বিকিরণ হতে পারে, কিন্তু একদম পুরোপুরি যে শেষ হয়ে যাবে এরকম কখনোই সম্ভব না। আর ফলে এই যে উনি যে ধারণাটা দিয়েছিল সৌরজগতের সাথে, এটা মূলত ভুল। ঠিক আছে, আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। তোমরা যারা গুগল মিটে যুক্ত আছো, তোমরা চাইলে যে কোনো কোশ্চেন আমাকে ইনফর্ম করে বলতে পারো। আচ্ছা, তারপর এখানে এই ত্রুটিগুলো পড়লেই হবে। তারপর পরমাণুর আকার নিরপেক্ষ, নিউক্লিয়াস আমাদের ধনাত্মক চার্জযুক্ত। পরমাণুটা মূলত নিরপেক্ষ, কারণ পরমাণুতে ধনাত্মক চার্জ এবং মাইনাস চার্জ, তাহলে প্লাস মাইনাস মিলে এরা মূলত নিরপেক্ষ চার্জ ধারণ করে। কিন্তু এখান থেকে যখন আবার ইলেকট্রন বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, তখন আবার এদের আবার ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ তৈরি হবে। যেমন আমরা যদি ধরো সোডিয়াম 11 নম্বরে আছে, তাহলে সোডিয়ামের ভিতরে আমরা জানি 11টি ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। ফলে এটা ব্যালেন্স আকারে থাকে। স্বাভাবিক অবস্থায় সোডিয়ামকে আমরা নিউট্রাল দেখি, ঠিক আছে, কোনো চার্জ ছাড়া দেখি। এখন এখান থেকে যদি একটা আমরা চার্জ সরিয়ে ফেলি, মানে একটা ইলেকট্রন সরিয়ে ফেললে কি হবে, এখানে ইমব্যালেন্স হয়ে যাবে। ধরো 11টা ছিল ইলেকট্রন, 11টা ছিল ধরো প্রোটন, তাহলে একটা ইলেকট্রন তুমি সরাই ফেললে, ধরো 10টা করে ফেললা, তাহলে এখানে প্রোটনের চার্জ কি প্লাস, তাহলে প্লাস চার্জের পরিমাণ তার ভিতরে বেশি হয়ে যাবে। তার মানে এখানে তখন সোডিয়ামের মাথার উপরে একটা প্লাস চার্জ চলে আসবে। আবার অন্যান্য যে আমরা পরমাণুগুলো, যেমন ক্লোরিনের ভিতরে যদি একটা অতিরিক্ত চলে আসে, 17টা থাকে, 17 পরে যদি একটা অতিরিক্ত এখানে চলে আসে ইলেকট্রন, তখন এখানে মাইনাস চার্জের আধিক্য হয়ে যাবে, প্লাসের থেকে মাইনাস বেশি, তখন তার উপরে মাইনাস চার্জ। এই জন্যই আমরা বলি যে ইলেকট্রন ত্যাগ করলে চার্জ হয় প্লাস, আর ইলেকট্রন গ্রহণ করলে তার চার্জ হয় মাইনাস। ঠিক আছে, এগুলো একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, তারপর বোর কি বলেছিল দেখি। তাহলে এই হলো রাদারফোর্ডের আমাদের মূল ধারণা। তারপর বোর বলেছিল, দেখো বোর কৌণিক ভরবেগ সম্পর্কে তিনি প্রস্তাবনা দিয়েছিল যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, তা h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে এন গুণিতক, আমরা এন h/2π, এন এর মান তোমার 1 2 3 যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ডায়াগ্রাম দেখি,
আমরা এখানে বোরের পরমাণু মডেল, এই যে তিনি এই যে অখণ্ড গুণিতক হবে, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হবে mvr ইকুয়াল টু nh/2 পাই। ঠিক আছে। আচ্ছা, এখানে ভি হলো বেগ, এম হলো ইলেকট্রনের ভর, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, এন হলো তার এখানে তোমার যে কত নম্বরে আছে সে, তার অখণ্ড সংখ্যা আর কি, 1 2 3 আছে। আর এইচ হলো এই প্লাঙ্কের ধ্রুবক, এটা মনে রাখতে হবে, 6.626 × 10⁻34 আর 2 পাই, এটা তো আমাদের সূত্র। তাহলে এখানে দেখো বোরের যে পরমাণুটা, তাহলে প্রথমে সে বলেছিল যে এখানে যে তার অখণ্ড গুণিতক হবে, হ্যাঁ ক্লাস চলতেছে। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ, যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর গেলে তিনি সে কি করে, তাহলে উপর থেকে নিচ থেকে উপরে গেলে সে শক্তিটা শোষণ করে, শক্তিটা শোষণ করে, তার শক্তিটা বেশি হয়ে যায়, তখন লাফ দিয়ে নিচ থেকে উপরে চলে যায়। আর যখন সে উপর থেকে নিচে আসে তখন সে শক্তিটা বিকিরণ করে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে বোর এরকম কিছু অরবিটের ধারণা দিয়েছিল, প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এই সম্পর্কে ধারণা দিয়েছিল। তাহলে দেখো অখণ্ড গুণিতক, তাহলে এই শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত তিনি প্রস্তাবনা বা বর্ণালী সৃষ্টির ধারণা দিয়েছিল। আর শক্তি শোষণ বা বিকিরণ হলে এখানে তোমার তিনি হাইড্রোজেন পরমাণুর জন্য দিয়েছিল, মানে 1 ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো ছিল সেইটার ক্ষেত্রে তিনি ধারণা দিয়েছিল। এখানে একটা বর্ণালী রেখা সৃষ্টি হয়, এগুলো আবার বিভিন্ন নাম আছে বিভিন্ন অঞ্চল ভেদে, এগুলো আমরা দেখব। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে, তার সফলতাগুলো কি, সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করা যায় এটা এই সূত্র থেকে। তারপর মুখ্য মূল কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ধারণা আমরা এখান থেকে পাবো। রেখা বর্ণালীর উৎপত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। রিডবার্গ এর পরীক্ষালব্ধ তথ্য অনুযায়ী গণনাকৃত মানের সমান হয়। তাহলে এই মডেলের সাহায্যে নির্ণীত রিডবার্গ ধ্রুবকের মান পরীক্ষালব্ধ তথ্য অনুযায়ী গণনাকৃত মানের, মানে পরীক্ষা করার পরে যে মানটা পেয়েছি আমরা সেই মান আর রিডবার্গ ধ্রুবকের মান এটা কিছুটা কাছাকাছি বা প্রায় সমান হয়ে গিয়েছিল। ঠিক আছে, তার বোর মডেলের সাহায্যে নির্ণীত রিডবার্গ ধ্রুবকের মান এবং পরীক্ষালব্ধ যে তথ্যগুলো ছিল এটা থেকে পরীক্ষালব্ধ যে মানগুলো ছিল দুইটার মান প্রায় কাছাকাছি সেম হয়েছিল। আর রিডবার্গ ধ্রুবকের মানটা আমাদেরকে মনে রাখতে হবে। বোরের পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষের ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করা সম্ভব, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে বোরের মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করা সম্ভব হবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, এর থেকে তোমার এমসিকিউ আসবে। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন বা আয়ন, যেমন হিলিয়াম, তারপর লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এর বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের যে বর্ণালী, এখন এইটা আবার প্রশ্ন অনেকে ভুল করতে পারো যে এখানে দেখবো যে 1 ইলেকট্রন আছে কিনা, হিলিয়াম 2 নম্বরে আছে, তাহলে হিলিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে He+, তার মানে এখন এর ইলেকট্রন আছে একটা। তারপর লিথিয়াম, লিথিয়াম 3 নম্বরে আছে, তার মানে তার থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায়, তাহলে লিথিয়ামের ইলেকট্রন থাকে 3টা, তাহলে 2টা চলে গেলে এখানে 2+, তার মানে তার এখন আছে 1 ইলেকট্রন, এটা আছে 1 ইলেকট্রন। আবার বেরিলিয়াম দেখো, বেরিলিয়াম আছে 4 নম্বরে, মানে 4টে ইলেকট্রন, তাহলে সেখান থেকে যদি 3টা চলে যায় তখন এর 1 ইলেকট্রন থাকে। তাহলে শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন বা 1 বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন বা আয়ন, তাহলে হতে পারে সেটা হাইড্রোজেন অথবা হতে পারে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, যে কোনো কেউ যদি তার ইলেকট্রন একটা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার ক্ষেত্রে এই বোর পরমাণুর যে মানে মডেলটা ছিল এইটার সাহায্যে আমরা কি করতে পারি, বা এইটার সাহায্যে বর্ণালীর ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তাহলে এটা তার সফলতা, একটা তার যে মডেলের একটা সফলতা ছিল এই যে বর্ণালী ব্যাখ্যা দেওয়া। ঠিক আছে, সেটা শুধুমাত্র আবার সীমাবদ্ধতা আছে শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, এর থেকে বড় যারা আছে তাদের ক্ষেত্রে আসলে সে এটা ধারণাটা দিতে পারে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের বোরের ইলেকট্রন, তাহলে এমসিকিউতে আসে যে নিচের কোনটি তোমার হাইড্রোজেন বর্ণালী বোর পরমাণুর মডেল অনুযায়ী বা বোরের তত্ত্ব অনুযায়ী কোনটির বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব। ঠিক আছে, এভাবে পরীক্ষা আসবে। তাহলে দেখবা যে যার ইলেকট্রন একটা আছে তারটাই শুধুমাত্র সম্ভব। তাহলে এই উদাহরণগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর একাধিক ইলেকট্রনের সে ব্যাখ্যা করতে পারবে না।
তাহলে এখানে ওই সীমাবদ্ধগুলো আছে, সে বর্ণালী সৃষ্টির কথা, কিন্তু হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম, লিথিয়ামের আয়নের রেখা বর্ণালীতে প্রতিটি বর্ণালী রেখার পার্শ্বে সূক্ষ্মতর কতগুলো রেখা দেখা যায়, এই সূক্ষ্মতর রেখাগুলোর উৎপত্তি তিনি ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, এখন বর্ণালীর রেখা তিনি বলেছিল যে এরকম একটা একটা রেখা এরকম দেখা যায়, কিন্তু এই রেখাগুলো আমরা যদি আবার চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র তার আশেপাশে রাখি, তখন একটা রেখাই আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রেখা বিভক্ত হয়। তাহলে এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিভক্ত হওয়ার প্রভাবকে বলা হয় জিমান প্রভাব, আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হওয়াকে বলা হয় স্ট্রাক প্রভাব। এগুলো তোমাদের বইতে সবই আছে। তারপর দেখো এই যে বর্ণালীর রেখার তীব্রতা এই মডেল সম্পর্কে, তাহলে তীব্রতা কিরকম হবে সেইটা এখানে ব্যাখ্যা করতে পারেনি, শুধু কণা রূপে গণ্য করেছিল ইলেকট্রনকে, কিন্তু বাস্তবে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মই বর্তমান বা বিদ্যমান। তারপর জিমান স্ট্রাক প্রভাব এটা দ্বারা ব্যাখ্যা করা যায় না, আপেক্ষিক তত্ত্ব মেনে চলে না, হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র মেনে চলে না এটার মাধ্যমে। তারপর বোরের পারমাণবিক মডেল দ্বিমাত্রিক, তাই স্বাভাবিকই পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক গঠন সম্পর্কে বোরের মডেল। তাহলে তিনি শুধু জাস্ট এরকম কয়েকটা অরবিটের ধারণা দিয়েছিল, কিন্তু পরমাণুর যে মূল গঠন ত্রিমাত্রিক গঠন সেটা সম্পর্কে আসলে তিনি কোনো ধারণা দিতে পারে নাই। এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, তারপর ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায়, ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি কি নির্ণয় করা যায় আসলে বোরের তত্ত্ব অনুযায়ী? কক্ষপথের ব্যাসার্ধ আর নির্ণয় করা যায়, তারপর ভি বেগ নির্ণয় করা যায়, ই এন নির্ণয় করা যায়। এগুলো আবার বইতে আলাদা আলাদা সূত্র আছে, তোমরা চাইলে সূত্রগুলো এক নজর দেখে নিতে পারো। এই যে হাইলাইট করা পয়েন্টগুলো, এই যে বিস্তারিত এখানে জিমান প্রভাব সম্পর্কে আমি এগুলো মুখেই বলতেছি, এগুলো আছে বিস্তারিত বইয়ে। তারপর পরমাণু মডেল স্থায়িত্ব, বর্ণালী ব্যাখ্যা, ব্যাসার্ধ, তারপর এর ধারণা, বোর পরমাণু মডেল, তারপর এদের যে তুলনা, ঠিক আছে? এগুলো জাস্ট বই থেকে হাইলাইট করা পয়েন্টগুলো তোমরা পড়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এখানে এই যে সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া, তারপর এখানে যে সূত্র আছে একটা, যে রিডবার্গের সমীকরণের একটা সূত্র আছে, 1/λ নিউ বার আর এইচ 1/n1² - 1/n2²। তাহলে এগুলো পরীক্ষায় গাণিতিক টার্ম আসার সম্ভাবনা খুব কম, তাই সূত্রটা সম্পর্কে তোমরা ক্যালকুলেটর না থাকলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি কেন্দ্র বিমুখী। এই যে সূত্রগুলো এখানে আছে, হাইলাইট করা আছে এখানে, এই যে আর এন বের করার সূত্র, ঠিক আছে? তারপর এখানে জাস্ট সূত্রগুলো সম্পর্কে অঙ্ক করার দরকার নেই, কারণ এই যে ভি এন বের করার সূত্র, তারপর এখানে এনতম কক্ষপথের সূত্র আছে, এই যে এনতম কক্ষপথের সূত্র, ঠিক আছে? জাস্ট এই সূত্রগুলো তুমি ধারণা রাখতে পারো, কিন্তু এগুলো সম্পর্কে কোনো আসবে না আর কি, ঠিক আছে? ম্যাথ আসার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা, তাহলে এখানে অনেক সময় কম্পেয়ার করতে বলে যে প্রথম কক্ষপথের শক্তি কত হবে, তৃতীয় শক্তি কত হবে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সেটা বের করতে পারি। ই এন ইকুয়াল টু ই ওয়ান ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে এখানে এন এর মান কত এখানে, তাহলে থ্রি, তাহলে থ্রি স্কোয়ার, 1/3² মানে 1 বাই এখানে হবে 9, ঠিক আছে? তাহলে ইন ইকুয়াল টু 9 E3। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবে করে জাস্ট সূত্রগুলো এখান থেকে দেখলেই হয়ে যাবে। আচ্ছা, গেল বোর। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সূক্ষ্মরেখায় বিভক্ত হয় সেটা স্ট্রাক প্রভাব বিদ্যুৎ, আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে বিভক্ত হয় সেটাকে বলা হয় জিমান প্রভাব, ঠিক আছে? তারপর এখান থেকে মডেলের তুলনা, এটা বইও আছে, তুলনাটা দেখে নিবা। তারপর ডি ব্রগলির ইকুয়েশন আমরা সবাই জানি, ফোটনের শক্তির ইকুয়েশন হলো ইকুয়াল টু এইচ নিউ, আর আইনস্টাইনের যে ভর শক্তির ইকুয়েশন সেটা হলো ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই দুইটা করার পরে ডি ব্রগলি, আচ্ছা, ডি ব্রগলি আবার একটা তোমার সমীকরণ প্রস্তাব করেন, সেটা হলো কোনো গতিশীল কণার ভরবেগ কণাটি কর্তৃক সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কোনো গতিশীল কণার ভরবেগ কণাটি কর্তৃক সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে, আর ফোটনের ভরবেগ হলো এমসি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এই কয়েকটা সূত্র আছে এখানে। তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলছিল, আমরা জানি যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং অবস্থানের মান একই সময় নির্ণয় করা সম্ভব নয়, মানে একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সময় নির্ণয় করা সম্ভব নয়, এটাই মূলত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এগুলো তোমরা জানো, জাস্ট এখানে বেসিক কনসেপ্ট। তারপর শ্রোডিঞ্জারের ইকুয়েশন, তাহলে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা দেখে রাখতে পারো। আর এখানে সাই হলো ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, প্লাঙ্কের ধ্রুবক, ভর, ইলেকট্রনের শক্তি। তারপর এই যে ডি ব্রগলির ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্মের দ্বৈত প্রকৃতি সম্পর্ক, হাইজেনবার্গের অনিশ্চিত নীতি, ইলেকট্রন স্থির কক্ষপথের সুষ্ঠু ব্যাখ্যার জন্য শ্রোডিঞ্জার তরঙ্গ গতি এবং সমীকরণ উপস্থাপন করেন, তাকে শ্রোডিঞ্জার সমীকরণ বলা হয়। আচ্ছা, তারপর এখানে হাইড্রোজেন বর্ণালীতে এখন বোরের মাধ্যমে আমরা যে বর্ণালী রেখার কথা জেনেছি, সেই বর্ণালীগুলো আবার বিভিন্ন রেখায় বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়, ঠিক আছে? তাহলে যদি
এন হলো তার এন হলো ধরো গ্রাউন্ড স্টেট, আমরা এটা বই থেকে দেখি। এন হলো তার গ্রাউন্ড স্টেট। আচ্ছা এগুলো দেখি, এটা সামনে আছে সম্ভবত। আচ্ছা এই যে, আচ্ছা তাহলে এই যে একটা এখানে চিত্র দেখা যাচ্ছে দেখো। তাহলে এখানে প্রথমে যে দেখো এই যে এগুলো হলো বর্ণালী রেখা, এই যে বর্ণালী রেখা। তাহলে বর্ণালী রেখাটা যদি এগুলো হলো তোমার অরবিটের যে আমাদের যে যে মানগুলো কে এল এম এন ও স্তর আর কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা এগুলো প্রকাশ করি, এন ওয়ান টু থ্রি এভাবেও প্রকাশ করা যায়, আবার কে এল এম এন ও পি এগুলো দ্বারাও প্রকাশ করা যায়। আচ্ছা এখন যদি দেখো, এখন যদি উপরের শক্তি স্তর থেকে যদি বর্ণালী রেখা যদি এন অনে আসে, তখন ওই যে রেখার সিরিজটা, এই রেখার সিরিজটাকে বলা হবে লাইম্যান সিরিজ। ঠিক আছে, এই রেখার সিরিজটাকে বলা হবে কি, লাইম্যান সিরিজ। সেটা হলো অতিবেগুনি অঞ্চলের তোমার রেডিয়েশন শোষণ করে এই বর্ণালী রেখাটা পাওয়া যায়। তাহলে 2 3 4 মানে উচ্চ শক্তি স্তর হবে, সে আসবে 2 3 4 এবং ইনফিনিটি যে উপরের যে কোনো কিছু থেকে আসতে পারে, আসবে কোথায়, একে। তাহলে অতিবেগুনি। আর বামারটা খুবই ইম্পর্টেন্ট, বলা যায় যে দৃশ্যমান অঞ্চলের বর্ণালীতে কোন সিরিজের বর্ণালী পাওয়া যায়, ঠিক আছে, বা বামার সিরিজে কোন অঞ্চলের রেডিয়েশন শোষণ করে, সেটা হলো দৃশ্যমান অঞ্চল। আর বাকি যারা আছে হামফ্রিজ পর্যন্ত, এগুলো হলো তোমার অবলোহিত অঞ্চল। তাহলে প্রথমটা অতিবেগুনি, পরেরটা দৃশ্যমান, বাকি সব হলো অবলোহিত। তাহলে লাইম্যান বামার, এখানে সিরিয়াল বাই মনে রাখবা, লাইম্যান বামার প্যাচেন ব্র্যাকেট ফুন সিরিজ। তাহলে এরকম করে, তাহলে এন টু হলো দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে যদি উপরের যে কোনো শক্তি স্তর থেকে যদি তোমার এখানে বর্ণালী রেখা সৃষ্টি হয় বা এখানে ইলেকট্রনটা গমন করে, তাহলে ধরো 7 থেকে 2-এ আসছে, আসার পরে যে বর্ণালী, আবার 6 থেকে 2-এ আসছে, আবার ধরো 5 থেকে 2-এ আসছে, 4 থেকে 2-এ আসছে, 3 থেকে 2-এ আসছে, তাহলে এই যে বর্ণালী রেখার সিরিজটা এখানে পাওয়া গিয়েছে, এইটাকে বলা হবে তোমার বামার সিরিজ। তারপর এভাবে ধারাবাহিকভাবে দেখো, 3 নম্বরে একটা সিরিজ পাওয়া গেলে সেইটা একটা নাম, 4 নম্বরে একটা নাম, 5 নম্বরে, 6 নম্বরে, এভাবে করে বিভিন্ন সিরিজ পাওয়া যায়। এটা শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখার উৎপত্তি, মানে হাইড্রোজেনের যে তোমার ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা বিভিন্ন স্তরে যখন সে উপরে গিয়ে আবার যখন নিচ দিকে আসে, তখন যে বর্ণালী রেখাগুলো সৃষ্টি হয় সেটাই মূলত এই এখানে যে কয়েক প্রকার যে বর্ণালী আছে, এগুলো এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপর দেখি আমরা কোয়ান্টাম সংখ্যা, আমরা ক্লাসটা শেষ হবে কিছুক্ষণের মধ্যে, এই ক্লাসটা আরও একটা পার্টে নিব। কোয়ান্টাম সংখ্যা দেখো কয় প্রকার, প্রধান হলো 4 প্রকার। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, চুম্বক, স্পিন। একে ছোট হাতের এন, এটাকে ছোট হাতের এল এম, এটাকে এস অথবা এম এস দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হলো বোর আবিষ্কার করেছিল, বিজ্ঞানী বোর। এই যে আমরা যে কক্ষপথের যে ধারণাগুলো পাচ্ছি, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা কিন্তু বোর আবিষ্কার করেছিল। তাহলে এইটা হলো ধরো n=1, এটা হলো n=2, এটা ধরো n=3। তাহলে প্রথমটা কে, পরেরটা এল এম, এটা মূলত বোর আবিষ্কার করেছিল। এটা এন এর মান 1 2 3। শক্তি স্তরের আকার সম্পর্কে জানা যায়, আকারটা আসলে কত বড়, শক্তি স্তরটা কত জায়গা জুড়ে আছে, সেই আকারটা সম্পর্কে জানি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু আকৃতি দেখো। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা সামারফিল্ড আবিষ্কার করেছিল, এটা হলো আকৃতি সম্পর্কে জানা যায়। এন এর মান যে কোনো মানের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা এটা কিন্তু বোঝার জিনিস। তাহলে এন এর যে কোনো মানের জন্য, তাহলে এন এর মান যদি ধরো 1 হয়, তাহলে এল এর মান হবে 0 থেকে কি বলছে n-1 পর্যন্ত। তাহলে 1 হলে 1-1, মানে 0 থেকে 0 পর্যন্ত, মানে 0 হবে। এন এর মান 1 হলে এল এর মান 0। আবার ধরো আমি আর একটা দেখাই, এখানে নিচে দেখাই। ধরো এন এর মান আছে 2, এগুলো পরীক্ষায় আমাদের কাজে লাগবে, বিভিন্ন জায়গায় আমি দেখাবো। 2 হলে তার রেঞ্জটা কত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে এল হবে 0 থেকে 2-1, মানে 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 1 তার মানটা হবে। তারপর এন এর মান যদি 3 হয়, তখন এল এর মান হবে 0 থেকে তোমার n-1, মানে 3-1 পর্যন্ত, মানে 2। তাহলে 0 1 2, মানে এক করে কমতেছে দেখো, এখানে 3 হলে এখানে 0 থেকে 2 পর্যন্ত, এখানে 2 হলে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা তার মানে এখানে তোমার
তিনটা, এখানে তিনটা মান পাওয়া গিয়েছে, ঠিক আছে। তাহলে এল এর যে কোনো মানের জন্য এম এর মান হবে 0 থেকে প্লাস এল থেকে মাইনাস এন পর্যন্ত। এখন এল এর যে তুমি এই যে তিনটা মান পাইছো, তাহলে এটার ক্ষেত্রে এম এর মান কত হবে? এম এর মান হবে 0, আর এখানে হবে ধরো +-1, এখানে হবে +-2। এটা সংক্ষেপে বলা যায়, কিন্তু জিনিসগুলো আসলে এভাবে লেখা হয়। তাহলে ধরো প্রথমে আমরা মাইনাস থেকে শুরু করবো, যেমন আমরা অসমতার ক্ষেত্রে যেরকম আমরা প্রকাশ করি, তাহলে প্রথমে এভাবে শুরু হবে -2, -1, 0, +1, +2, এভাবে। তাহলে 1 2 3 4 5, টোটাল 5টা। তাহলে n3 হলে এখানে অরবিটাল হয় টোটাল 5টা, অরবিটালের ভিতরে টোটাল 5টা তোমার স্পেস থাকে, ঘর থাকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আবার তোমার দুইটা করে ইলেকট্রন থাকলে টোটাল 10টা হতে পারে, ঠিক আছে আনসার। তাহলে উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, ঠিক আছে, ত্রিমাত্রিক বিন্যাস কিভাবে সে থাকে সেইগুলো জানা যায়। ধরো পি অরবিটালের তিনটে অক্ষ আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, ঠিক আছে। আবার ডি এর আবার এরকম তোমার 5টা অ্যাক্সিস আছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে এর ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়। বর্ণালীর সূক্ষ্মরেখার বিভক্ত হওয়ার কারণ হলো এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তারপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা সবসময় দুইটাই হবে। এস এর মান হয় সে ঘড়ির কাঁটার দিকে +1/2 অথবা ঘড়ির কাঁটার বিপরীতে -1/2। ইলেকট্রনগুলো অবশ্যই বিপরীতমুখী স্পিনে একে অপরের সাথে অবস্থান করে। ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা, ঘূর্ণনের প্রকৃতি এবং দিক সম্পর্কে আমরা এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আইডিয়া করতে পারি। আচ্ছা, তারপর এখানে কিছু ইকুয়েশন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা একটা না একটা থাকে এমসিকিউ রিলেটেড এক্সামের ক্ষেত্রে। তাহলে প্রতিটি ইলেকট্রন অরবিটালে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। এখন অরবিটাল যদি ধরো একটু আগে আমরা n=3 এর জন্য দেখেছিলাম যে অরবিটাল এখানে টোটাল কয়টা, 5টা। আমরা এল এর মান, এম এর মান পেয়েছিলাম 1 2 3 4 5, তার মানে এখানে টোটাল 5টা হবে। আচ্ছা, তাহলে টোটাল 5টা হবে। তাহলে 5টা হলে প্রত্যেকটায় 2টা করে ইলেকট্রন থাকতে পারবে। তার মানে এখানে তোমার প্রত্যেকটায় 2টা সর্বোচ্চ থাকতে পারবে। তাহলে টোটাল এখানে 10টা ইলেকট্রন থাকতে পারবে। এগুলো আমি দেখাবো একটু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আছে। আচ্ছা, তাহলে দেখো ইলেকট্রনের অরবিটাল সংখ্যা n², যে কোনো ইলেকট্রন সংখ্যা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো টুয়াইস n²। এটা হলো জাস্ট আমাদের সূত্র, জাস্ট এভাবে বের করা যায়, কিন্তু এটা আমরা যে লিগ্যাল ওয়েতেও চাইলে বের করা যায়, ঠিক আছে। তাহলে শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো n²। আর ধরো এখানে প্রথম ধরো 2 নিছো, তাহলে অরবিটাল হবে 2a²। তারপর যদি 3 হয় n এর মান, তাহলে হবে 9, ঠিক আছে। সর্বাধিক অরবিটাল সর্বাধিক থাকতে পারে সর্বোচ্চ 9টা, এভাবে। আর সর্বাধিক ইলেকট্রন সংখ্যা টুয়াইস n²। আর উপশক্তি স্তরে সর্বাধিক অরবিটাল সংখ্যা 2l+1। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা বলতে পারি। আর উপশক্তি সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 2 l+1। তাহলে এভাবে আমরা খুব সহজেই জিনিসগুলো কি করতে পারি, এগুলো এই সূত্রগুলোর সাহায্যে, সূত্রগুলো হুবহু পরীক্ষা আসে, এই জন্য এই জিনিসগুলো আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এল এর মান যখন 0 হয়, তখন এখানে উপশক্তি স্তর হলো এস। তাহলে এস এর জন্য মান 0, পি এর জন্য হলো 1, ডি এর জন্য হলো তোমার 2, এফ এর জন্য হলো এফ। তাহলে এস এর হলে এস হবে গোলক, এর নোডাল তল 0, মানে এখানে যে বিন্দুতে ইলেকট্রন পাওয়া যায় না। আর এখানে এল হলো তখন 1 হবে, এল এন 2 হলে এখানে হবে নোডাল তল হবে 2, আর এল 3 হলে নোডাল তল হবে 3, ঠিক আছে। আর অরবিটাল হবে, এখানে অরবিটাল এস এর অরবিটাল থাকে শুধুমাত্র একটা। এখানে এল যখন 1 হয় তখন অরবিটাল থাকে টোটাল 3টা। আর এল যখন 2 হয় অরবিটাল থাকে 5টা। এগুলো আমরা খুব সহজেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ধারণা করতে পারি যে কয়টা হবে এল এর মান দ্বারা। ওই যে আমরা এল এর মান যদি 2 হয় তাহলে কি হবে, এখানে 0 হবে, -2 0। আর তোমার এখানে -2 থেকে -1 0 +1 +2, তাহলে 1 2 3 4 5টা টোটাল। তারপর এখানে এই যে 2 অন হলে কি হবে, অন হলে হবে -1 0 +1, তার মানে টোটাল 3টা। আবার এটা ওই সেম ভাবে বের করা যায়। তাহলে ডাবল ডাম্বেল, আর এটা আরো কমপ্লেক্স একটা স্ট্রাকচার, এটা পরীক্ষায় আসে না আর কি। আচ্ছা, তাহলে গোলক, ডাম্বেল, ডাবল ডাম্বেল। আর সর্বোচ্চ ইলেকট্রন সময়, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা, 3টায় থাকতে পারে, প্রত্যেকটায় 2টা করে, তাহলে 6টা, 5টায় 10টা, 7টায় থাকে 14টা, এভাবে। আচ্ছা, তারপর এখানে আমরা এন এবং এন ও 1 এর মান কখনো সমান হতে পারে, সরি, এন এবং এল এর মান, এটা এল, এল এর মান কখনো সমান হতে পারে না।
সব সময় এন এর থেকে এক ছোট হবে, ঠিক আছে। তারপর এম ও এল এর মান সমান হতে পারে, এম এর মান কখনো এল এর মানের থেকে বড় হতে পারে না। এটা হলো কিছু কনসেপ্ট, মানে এন আর এল কখনো সমান, কারণ আমরা জানি যে এল এর মান হবে 0 থেকে এন মাইনাস ওয়ান, মানে এন এর থেকে সবসময় এক কম হবে, ঠিক আছে। আর এম আর এলটা চাইলে সমান হতে পারে, এম আর এল এই দুইটা সমান হতে পারে, ম্যাগনেটিক আর এই যে তোমার এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এম এর মান এল এর মানের থেকে কখনো বড় হতে পারে না। এখন এম এর মানটা এটার থেকে আবার কখনো বড় হতে পারবে না। এস এর মান সবসময় দুইটাই হবে, একটা হবে প্লাস হাফ মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা অরবিটালের তুলনা আছে এখানে একটু দেখি, যে এই পরীক্ষায় এই জিনিসগুলো আসে যে নিচের কোন তোমার সেটটি সঠিক বা কোন সেটটি সঠিক নয়, এভাবে তোমার পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। তাহলে এটা একটু আমরা ভালো করে খেয়াল করি, এমসিকিউ প্র্যাকটিস মনে হয় শেষ একটু আছে এখানে। হ্যাঁ, কিছু এমসিকিউ আছে এখানে, এমসিকিউ গুলো সলভ করবো আমরা, আজকের ক্লাস এখানে শেষ করব। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে N3 L3 M2 S2, তাহলে এইটা বলছে এটা সঠিক নয়, সঠিক নয়। আচ্ছা, কেন এটা সঠিক নয় এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কেন আসলে এই জিনিসটা সঠিক নয়। দেখো এখানে আমরা শুরুতে দেখি n কত আছে, n আছে 3, তাহলে n3 হলে l এর মান কত হবে, l এর মান হবে 0 থেকে n মাইনাস ওয়ান, মানে 3 মাইনাস ওয়ান, মানে 0 1 2, এই তিনটে হতে পারে। এল এর মান 0 1 2, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে L3 হতে পারে না, তার মানে এটা সঠিক না, এটা ভুল। এই তোমাকে ভুল খুঁজে বের করতে হবে, সঠিক কেন হলো সেটাও বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে হবে। সংখ্যা সমান যা সম্ভব নয়, আচ্ছা তাহলে এই দুইটা সমান হতে পারে না। আবার এইটা কেন ভুল আমরা দেখি, তাহলে N4 হলে L3 কিন্তু হতে পারে, এক কম, এটা হতে পারে, কিন্তু M4 কি হতে পারে, এইটা আমাদের দেখতে হবে। M4 কখনোই সম্ভব না। আচ্ছা, তাহলে N যদি 4 হয়, L হবে তোমার কত, 0 থেকে n মাইনাস ওয়ান, মানে এইটার থেকে এক কম, 0 1 2 3, তাহলে 0 1 2 3 হলে m এর মান কত হবে, 0 হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু, আর হবে প্লাস মাইনাস, আমি একসাথে লিখলাম। মূলত এখানে কয়টা কোয়ান্টাম সংখ্যা, এখানে মূলত কয়টা সেট আছে, এক, এখানে আছে দুই, দুই আর এক তিন, দুই চার ছয়, 7টা আছে টোটাল এখানে, ঠিক আছে। তাহলে মানে 7টা এখানে তার উপশক্তি স্তরের, এখানে যে আমরা এই বের করছিলাম না, এই যে 7টা তার অরবিটাল আছে, এই যে এটা হলো এই যে L3 হলে 7টা অরবিটাল, এটা আমরা মূলত এইটা দেখে বের করতে পারি, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখে 7টা মান আসলে 7টা তার ওই যে অরবিটাল। আচ্ছা, প্রত্যেক অরবিটালে তোমার থাকতে পারে 2টা ইলেকট্রন, তার মানে এখানে টোটাল 14টা ইলেকট্রন থাকতে পারবে এল যখন 3 হবে। তাহলে M4 সম্ভব নয়, ঠিক আছে, তাহলে এটাও ভুল, এই যে তাহলে এটা অসম্ভব। তারপর N0 হলে L কি 3 হতে পারে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সম্ভব নয়। N0 হলে L এর মানও 0 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর N3 হলে L কি 3 হতে পারবে, এখানেও সমান। আবার এখানে আছে প্লাস ওয়ান, স্পিন, এটা হতে পারে না। তারপর L3 হলে M2 হতে পারে, কিন্তু এই দুইটা কখনো আবার সমান হতে পারে না, তার মানে স্পিন সর্বদাই প্লাস হাফ মাইনাস হাফ, আর এন আর এল যখন কখনো সমান হতে পারবে না। এভাবে করে আমাদেরকে এরকম ক্রস চেক করে মেইন অপশনটা খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু খুবই আসে, সহজ কোশ্চেন, কিন্তু এগুলাই বেশি ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষার প্রেসারে, এই জন্য ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, অরবিট এবং অরবিটাল। অরবিট হলো অরবিট শব্দটি বোর পদার্থ হাইড্রোজেন পরমাণুর যে মডেলটা দিয়েছিল ওইটা থেকে উৎপত্তি হয়েছে। অরবিটাল হলো কোয়ান্টাম বলবিদ্যার একটা ধারণা, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। তাহলে ইলেকট্রন সমূহ একটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সেই জায়গাটাকেই মূলত আমরা বলতে পারি তোমার অরবিট। আচ্ছা, এই কনসেপ্টটা একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের, অরবিটালের কনসেপ্টটা আমি একটু দেখি চিত্র, এখানে একটা বই থেকে দেখাচ্ছি, এগুলো অন্যান্য জায়গা থেকে দেখানো যায়, তো বই সবার কাছে থাকে, মেইন বইটা, এই জন্য বই থেকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এখানে এই যে এস অরবিটাল, এই যে গোলাকার আমরা পড়েছি। আচ্ছা, তাহলে দেখো অরবিট হলো যে প্রধান যে শক্তি স্তর, অরবিটাল জিনিসটা কি, এখন এই প্রধান শক্তি স্তরের ভিতরে ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে বা ইলেকট্রন কোন জায়গায় বেশি আছে, সেই জায়গাটাকেই বলা হয় মূলত অরবিটাল। তাহলে ধরো এই অরবিটের ভিতরে ইলেকট্রন এখানে সে আবর্তন করতেছে, ধরলাম এইটা একটা বড় বল, সেই বড় বলের ভিতরে আবার একটা ছোট বল, সে এরকম গোল আকারে এরকম করে ঘুরতেছে। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিরকম হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ধরো এই জায়গাটায় এরকম করে থাকবে,
এইটা হলো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তাহলে এটা দেখতে কিছুটা গোলাকার মনে হবে, গোলাকার মনে হচ্ছে, তাহলে এই গোলাকারটাকেই বলা হয় অরবিটাল, মানে এই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। আবার পি অরবিটালটা কিরকম হয়, এরকম ভাবে আমরা দেখছি, মানে ইলেকট্রনটা এরকম ভাবে আবর্তন করে, এই যে এরকম ভাবে আবর্তন করে, গোল আবর্তন করলে এটাকে যে বৃত্তের মতো মনে হয়, কিন্তু ইলেকট্রন যদি এভাবে আবর্তন করে, তাহলে এই যে গোল বলের ভিতরে, এই গোল বলটা আমি বলতেছি প্রধান শক্তি স্তর, এই গোল বলের ভিতরে ইলেকট্রন আবার বিভিন্ন রকম আবর্তন করতে পারে, তার নিজ কক্ষপথে সে আবার বিভিন্ন ভাবে ঘুরতে পারে, এই ঘুরতে ঘুরতে সে পুরো জায়গাটা আবার আবর্তন করে। আচ্ছা, মূলত এটার ভিতরে সে বিক্ষিপ্ত ভাগ এরকম ছোটাছুটি করতে থাকে। তাহলে দেখো ইলেকট্রন যদি এটার ভিতরে এরকম গোল করে ঘুরে তাহলে এস অরবিটাল, আবার ইলেকট্রন যদি এরকম কখনো এদিকে এসে এরকম ভাবে ঘুরে, এরকম ভাবে ঘুরে, এটা এই কিন্তু অরবিটের ভিতরেই ঘুরবে, ঠিক আছে, তখন এইটাকে আমরা দেই পি অরবিটাল। এখন এইটার এই দিকে ঘুরতে পারে, আবার এই ওয়াই, মানে এক্স ওয়াই জেড তিন অক্ষ বরাবরই কিন্তু এটা ঘুরতে পারে। তাহলে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম বিভিন্ন দিকে ইলেকট্রন ঘুরতে পারে। এই যে ইলেকট্রন ঘোরার ফলে, তাহলে এর যে বিভিন্ন জায়গায় ইলেকট্রন ঘনত্বটা বোঝা যায় যে কোন জায়গায় ইলেকট্রনটা বেশি আছে, ঠিক আছে। এটা মূলত ওই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে আসলে এগুলোর প্রমাণ পাওয়া গিয়েছিল বাস্তবে আসলে ইলেকট্রনটা কিভাবে থাকে। তাহলে এই জায়গাটাকে ইলেকট্রন ঘনত্ব বেশি হয় বিধায় এই জায়গাটাকে বলা হয় অরবিটাল। তাহলে বইতে আমাদের এরকম রিপ্রেজেন্ট করে, মূলত এখানে কি ইলেকট্রনগুলো আছে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট 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 এখানে ইলেকট্রনগুলা দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু দেখাই তোমাদের, আম, যে ফোর্থ ইয়ারের ক্লাস ছিল গত ক্লাসে, এখানে একটা চিত্র ছিল, হ্যাঁ এই যে এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখো এখানে আমি ওদের নোট দেখাইছিলাম যে এখানে আসলে ফাঁকা জায়গাটা কোথায় ত্রিমাত্রিক ভাবে ভিজুয়ালাইজেশন করার জন্য। তাহলে এখানে দেখো এই যে ক্ষুদ্র যে ইলেকট্রনগুলো দেখো, এই যে এখানে ক্ষুদ্র ছোট 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 দানার মতো, এগুলো মূলত ইলেকট্রন। তাহলে এই যে এখানে আবার ইলেকট্রন, এখানে এই যে আবার এখানে ইলেকট্রন, তাহলে প্রথমে এটা হলো 1s এ একটা স্তর, তারপর পরে আবার একটা স্তর যুগে তখন আবার এরকম ইলেকট্রন মেঘ এরকম উপরে চলে আসে, ইলেকট্রনগুলো আবর্তন করতেছে ধরো এরকম সার্কুলাইজ ঘুরতেছে। তার মানে এটা শেপটা কিছুটা গোলাকার, এই জন্য মূলত বলা হয় যে এস অরবিটাল মূলত গোলাকার, মূলত এটা মূলত ইলেকট্রন মেঘের আকৃতি আমরা বলতে পারি। তারপর এখানে এইটা দেখো এরকম 3s অরবিটাল, আর এই প্রত্যেকটার মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে এটাকে বলা হয় নোড, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা আশা করি সবাই জানো, তারপর আমি একটু ধারণা দিয়ে নিলাম। তাহলে এই পার্থক্যটা দেখে নিবা এখানে কোনটা দ্বারা কি বোঝায়। অরবিটাল, ইলেকট্রন অরবিটাল সময় বৃত্তাকার, আর কিন্তু অরবিট বিভিন্ন প্রকার হতে পারে, ডাম্বেল আকার, গোলাকার, বিভিন্ন প্রকার হতে পারে। তারপর এরা এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত, আর এইটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম দুইটার সাথে সম্পর্কিত অরবিটাল। এইটাকে কে এল এম এন ও দ্বারা চিহ্নিত করা হয়, আর এইটাকে এস পি ডি এফ জি ছোট হাতের এই যে কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা প্রদান করা যায়। তাহলে একটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², মানে একটা অরবিটে একটা প্রধান কক্ষপথে, তাহলে ধরো এখানে প্রধান কক্ষপথ হলো কে, মানে এখানে এর মান হলো 1, তাহলে 1 মানে 2 × 1, তার মানে প্রথম যে অরবিটটা আছে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুইটা। তারপর দুই নম্বর যদি থাকে তাহলে 2 × 2 স্কোয়ার, 2 × 4, টোটাল 8টা, এভাবে করে। আচ্ছা, এগুলো আবার ব্যতিক্রম আছে, যাই হোক। তাহলে একটি অরবিটাল ইলেকট্রনের সর্বোচ্চ দুইটি ইলেকট্রন, অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ দুইটা, আর অরবিটে থাকতে পারে এই সূত্র অনুযায়ী। আর অরবিটের কোনো দিক ধর্ম নেই, কিন্তু অরবিটালের তোমার দিক ধর্ম আছে, বিভিন্ন দিকে থাকতে পারে এস অরবিটাল ছাড়া, কারণ এস অরবিটাল গোলাকার, এর কোনো অক্ষ নাই, ঠিক আছে। আর অন্যান্যগুলার এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম তিন অক্ষে থাকতে পারে। আচ্ছা, তারপর দেখো এখানে অরবিটালের ইলেকট্রনের কণা হিসেবে গণ্য করা হয়। অরবিটালের ধারণা ইলেকট্রনকে একই সাথে কণা এবং তরঙ্গ আকারে গণ্য করে। তাহলে অরবিটের ধারণা যেটা বোর দিয়েছিল তিনি শুধু কণা হিসেবে ধরেছিল, কিন্তু অরবিটালের ধারণা ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ দুইটা হিসেবেই ধারণা করা হয়, যেগুলা বিজ্ঞানী শ্রোডিঞ্জার এবং কোয়ান্টাম মেকানিক্সে এই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে প্রমাণ হয়েছিল। এখন আমরা কিছু এমসিকিউ দেখি পরীক্ষায় আসার মতো। ক্যাথোড রশ্মি মূলত ক্যাথোড রশ্মি কি, মূলত এখানে ইলেকট্রন, মূলত ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, তারপর এখানে নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, নিচের কোনটি পারমাণবিক ব্যাসের আহ, নিকটতম, হ্যাঁ এটা হবে তোমার 1 × 10⁸। তারপর পর্যায় সারণীর মূল ভিত্তি কি, আমরা জানি ইলেকট্রন বিন্যাস। তারপর নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়, কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কয়টা, চারটা, প্রধান, সহকারী, বৈদ্যুতিক, চৌম্বকীয়। তাহলে বৈদ্যুতিক কোনো কোয়ান্টাম সংখ্যা আমরা পাইনি, তাহলে এই তিনটা আছে, তার মানে এইটা নয়। তারপর এমভিআর এনএইচ/2π, নিচের কোনটি ভুল,
ঠিক আছে। তাহলে এখানে এম হলো ইলেকট্রনের ভর, ঠিক আছে। বি হলো প্রোটনের গতিবেগ, এটা ভুল, ঠিক আছে। তাহলে এটা হলো ইলেকট্রনের গতিবেগ হবে। তারপর এটা হলো অরবিটের ব্যাসার্ধ এইচ প্লাঙ্কের, বাকিগুলো ঠিক আছে। নিচের কোনটি পরমাণুর ব্যাস, এটা আমরা দেখেছিলাম 10⁻⁸। তারপর পরমাণুতে একটি ইলেকট্রন অবস্থান সম্পূর্ণ তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নাম্বার প্রয়োজন? আমাদের 4টা কোয়ান্টাম নাম্বার প্রয়োজন একটা ইলেকট্রনের অবস্থান তুমি যদি সম্পূর্ণরূপে পূর্ণ করতে চাও, তাহলে আকার আকৃতি এদের স্পিন সবগুলো প্রকাশ করতে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যাই দরকার হবে। তারপর পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এস জিরো তোমার এখানে, আর পি হলো 1। আচ্ছা, পি অভিশক্তি অরবিটাল সংখ্যা কত? হ্যাঁ, তাহলে ধরি আমরা এখানে সূত্র আসছিল এটার, আমরা জানি এস পি ডি এফ। এটা ধরো পি হতে পারে শুধুমাত্র 2s 2p থেকে শুরু হয়। আচ্ছা, ধরো এখানে একটা ইকুয়েশন আছে, সূত্র আছে এখানে, এই যে এখানে আছে পি। আচ্ছা, পিতে তোমার এল এর মান কত হবে? এস পি, এস ইকুয়াল টু 0 আর পিতে হবে 1। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, p1 মানে এল এর মান পিতে হবে 1। তাহলে এল এর মান 1 হলে তোমার এখানে অরবিটাল টোটাল কয়টা হবে? এল এর মান 1 হলে তার এম এর মান কত হবে? 0, আর এখানে হবে +-1, মানে -1 0 +1। তার মানে টোটাল কয়টা থাকে? 3টা থাকে। এভাবে করে আমরা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে যেটা এন আমরা বলেছিলাম, এটা মোট শক্তি এবং কক্ষপথের আকার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের প্রকৃতি জানা যায়? ঘূর্ণনের প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে, তার মানে এটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা বলতে পারি। তারপর এখানে আরো আছে। তারপর রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ কণার কোন প্রলেপযোগ্য পর্দা ব্যবহার করা, একটু আপনাকে দেখেছি জিঙ্ক সালফেট, এভাবে এক্সামে আসবে। 3p অরবিটালের বেলায় এন এবং এল এর মান কোনটি হবে? তাহলে 3p এর জন্য, 3 এর জন্য এন হবে 3, আর পি এর জন্য কি হবে? এন 3 হলে এটা থেকে 1 কম। এল হবে তোমার কি? এল হবে তোমার 0 1 2। তাহলে এখন মিলাও এটার সাথে কোনটা আছে। 3 এল এর মান কোনটি হবে এন এর বেলায়? আচ্ছা 3p, আচ্ছা এখানে পি বলছে, আচ্ছা সরি, এখানে তো পি বলাই আছে। পি বলা থাকলে পি এর মান এখানে হবে 1, ঠিক আছে। কারণ এখানে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, এই মান 4টা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু বলছে 3p, তাহলে 3p হলে এল এর মান 1 হবে, ঠিক আছে। আর কিছু না বললে যে 3-এ কয়টা এল এর মান কত হতে পারে, সেক্ষেত্রে হবে 0 1 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পি বলছে, সেই জন্য এখানে এল এর মান হবে 1। তারপর 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটি অবাস্তব, মানে কোনটি অসম্ভব? তাহলে এখন আমাদের মিলাতে হবে। যেখানে ধরো 4টি কোয়ান্টাম সংখ্যা সিরিয়াল অনুযায়ী দিয়েছে, ধরো এটা এন, এইটা এল, এইটা এম, এইটা এস। তাহলে 3 হলে 2 হতে পারে, আবার এল 2 হলে -2 হতে পারে, এটা হতে পারে। আবার 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয়, 0 হতে পারে, 0 হতে পারে, +½ হতে পারে, আমরা জানি। আচ্ছা, এখন এইটা দেখো, এন যদি 3 হয়, 3 হলে 2 হতে পারে, কারণ তোমার এখানে এন 3 হলে এর মান হবে তোমার এখানে হবে 0 1 2, এই তিনটা হবে। আর 0 1 2 হলে এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি কি হতে পারে? 0 হবে, +-1 হতে পারবে, আর +-2 হতে পারবে। তার মানে কখনোই +-3 বা 2 এর থেকে এখানে উপরে এই যে -3, এটা কখনোই সম্ভব না। 2 পর্যন্ত যাবে সর্বোচ্চ, +-2 পর্যন্ত, -3 কখনোই হবে না, তার মানে এটা ভুল। আর এটাও তো সঠিক, 5 হলে 3 হতে পারে, 0 হতে পারে, আর স্পিন প্লাস মাইনাস যে কোনো একটা তো এমনিতেই হতে পারে, এটাও সঠিক। তাহলে এই তিনটে সঠিক, এটা ভুল। বোর ব্যাসার্ধের মান কত? এগুলো আমাদের যে কিছু কনস্ট্যান্ট মান মুখস্থ রাখার জন্য। তারপর নিচের কোনটি কম্পোজিট কণিকা, এগুলো আমরা দেখাবো নেক্সট দিন, ডিউটেরন। তারপর 5d অরবিটালে না যাওয়ার পূর্বে কোন অরবিটাল পূর্ণ করে, এগুলো আমরা n+l অনুযায়ী কার শক্তি কম সেখানে সে আগে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে 5d, 5 আছে, আর spd, আর 5 প্লাস তোমার s2, তাহলে 5 6 7। তাহলে এখন দেখতে হবে এখানে কার শক্তি কম, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3p বলছে ইলেকট্রন 5d অরবিটালে যাওয়ার পূর্বে কোন অরবিটাল পূর্ণ করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5, আর এখানে spd, s ছিল 0, p ছিল 1, d ছিল 2, তাহলে n+l এর মান এইটা হলো 7, ঠিক আছে। আর এখানে দেখো প্রত্যেকটা তুমি যদি হিসাব করো, এখানে হলো n হলো 3, আর এখানে হবে তোমার এখানে হবে কত
এস পি, এখানে হবে 1, এখানে হবে 4, আর এখানে হবে 3, আর এর আগে তোমার 2, এখানে হবে 5। কিন্তু এখানে দেখো 5 এর আগে তো অবশ্যই 4, ঠিক আছে? তাহলে এই দুইটা এমনিতে আগে বাদ, ঠিক আছে? তাহলে 4 তো অবশ্যই আমাদের লাগবে। তাহলে এখানে 4 এর ভিতরে হবে মেইন কম্পেয়ার। তাহলে এখানে আছে 4D। তাহলে এইটা আমরা দেখি 4 প্লাস এখানে হবে D2, তাহলে 4 আর 2 6। আর এখানে আছে দেখো 4F, এখানে আছে 4F, তাহলে এখানে হবে 4, 4 প্লাস 3, 4 5 6 7, এখানে হবে 7। আচ্ছা, তাহলে এখানে 5D অরবিটালে যাওয়ার আগে কোন অরবিটাল পূর্ণ করে? তাহলে এখানে হবে 4F, ঠিক আছে? কারণ এখানে তোমার এই যে 7-এর আগে, এই যে এটা টোটাল কিন্তু 7, 5D-তে 7, তাহলে 7-এর আগে দুইটা এই যে 4F থাকে, তাহলে 4F এবং এইটার দুইটার মানই 7। দুইটার মান 7 হলে আমাকে দেখতে হবে কার এখানে n এর মানটা কম। যেহেতু এর n এর মানটা কম, সেহেতু আমাদের এইটা যেতে, এটা আমাদের বিস্তারিত আলোচনা আছে। এটা হলো মূলত যে আপ-বাউন্ড নীতি আছে, সেই আপ-বাউন্ড নীতির যে প্রিন্সিপাল আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। নেক্সট ক্লাস এটা শেষ হয়ে যাবে আমাদের এই টপিক্সটা। আচ্ছা, মূলত অনেক এখানে তথ্য আছে। আচ্ছা, আপ-বাউন্ড নীতিটা দেখো, এই যে আপ-বাউন্ড নীতিটা এখানে এই যে দেখো, এই যে 5D-তে যাওয়ার আগে সে এখানে 4F ফিল আপ হবে, 4F এর শক্তিটা এর থেকে কম, ঠিক আছে? আর এখানে অন্যান্য যে এগুলো আছে সেগুলো এরকম ধারাবাহিকভাবে এই নীতি অনুযায়ী আমরা বসাতে পারি, ঠিক আছে? এটা আমাদের দেখলেই বোঝা যায়। কিন্তু ওখানে যে অপশনগুলো দিয়েছিল যে এখানে 3D, এগুলো হলো অনেক আগের স্তর, ঠিক আছে? এগুলো হলো অনেক আগের স্তর, তারপর এগুলা। আর 4D তো এটা অনেক আগের, ঠিক আছে? তাহলে এইটার এইটা কাছাকাছি, শক্তিটা সমান, তাহলে এইটার মান বেশি হয় বিধায় এখানে সে আগে প্রবেশ করবে। এই এটার মান কম বিধায় এখানে সে আগে প্রবেশ করবে, কম থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? এই মূলত এই যে আহ্বায়ক নীতি অনুযায়ী আমাদেরকে এই 5D 4Dর আগে, 5Dর আগে 4F এ বসবে। এভাবে করে আমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তোমরা আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিলেই তোমাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে। আহ, তাহলে আমরা এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে এবার এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা টপিকস থেকে আবার আলাদাভাবে। এখানে এই যে নাম্বার আছে, যে তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? ভর্তি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।